ঠিক আছে, একদিকে ভালনারেবিলিটি, একদিকে হ্যাজার্ড, মাঝখানে হচ্ছে ডিজাস্টার। তাহলে এর থেকে আমরা কি বোঝা যাচ্ছে, কালকে আমি একটু তোমাদের ভালনারেবিলিটি সম্বন্ধে একটুখানি বলা হয়েছিল, কিন্তু পুরোটা বলা হয়নি। তাহলে ভালনারেবিলিটি মানে কি? ভালনারেবিলিটি মানে আমি কালকে বলেছিলাম যে কোন জায়গাটা কত বিপর্যয় প্রবণ, কোন জায়গায় কত বেশি বিপর্যয় হতে পারে তার উপরে নির্ভর করছে যে সেই জায়গাটার ভালনারেবিলিটি কি, অথবা সেইখানে যে মানুষজনরা আছেন তারা কতটা বিপদের মধ্যে আছেন, সেইটাই হচ্ছে ভালনারেবিলিটি বলতে আমরা সেটাই বোঝাই। তাহলে দেখো হ্যাজার্ড মানে কি, যে বিপদ, আগে তিনি বলেছি হ্যাজার্ড মানে হচ্ছে বিপদ, কিন্তু হ্যাজার্ডটা কখন ডিজাস্টার হয়, যখন হ্যাজার্ড আর ভালনারেবিলিটি এই দুটো একসঙ্গে মিলে যায়, তখনই হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে দুদিক থেকে দেখো এখানে আমরা দেখছি ডিজাস্টার। ভালনারেবিলিটি যদি বেশি হয় তাহলে হ্যাজার্ডটা কি হবে, ডিজাস্টার হবে। ভালনারেবিলিটি বেশি হলে হ্যাজার্ডটা কিভাবে ডিজাস্টার হবে, তার মানে হচ্ছে ধরো ভূমিকম্পটাকে আমরা কি জানি, ভূমিকম্প একটা হ্যাজার্ড, ঠিক আছে, কিন্তু এই ভূমিকম্প কোথায় ডিজাস্টার হবে, কোন জায়গায় ভূমিকম্পটা ডিজাস্টার হবে, যেখানে বাড়িঘরগুলো ভূমিকম্প রোধ করার জন্য যে সমস্ত টেকনোলজি আছে সেই সব টেকনোলজি ইউজ না করে যেসব জায়গায় বাড়িঘর তৈরি করা হয়েছে, অবৈজ্ঞানিক পদ্ধতিতে যেসব জায়গায় বাড়িঘর তৈরি করা হয়েছে, দেখা যাবে সেই সব জায়গাতে কি হচ্ছে, তোমার ভূমিকম্পের যে এফেক্টটা সেখানে কিন্তু অনেক বেশি হচ্ছে। কিন্তু যে সমস্ত জায়গায়, আমরা জানি জাপান একটা দেশ যেখানে প্রচন্ড ভূমিকম্প প্রবণ এলাকা, কিন্তু জাপানের টেকনোলজি এত উন্নত এবং তারা বাড়িঘরগুলো এমন ভাবে বানায় যে কিন্তু ওদের ভূমিকম্প কিন্তু এতটা ক্ষতি করতে পারে না। তো সেই জন্য কি হচ্ছে, তার মানে তাদের ভালনারেবিলিটি কম। তাহলে যেখানে মানুষ যত বেশি বিপর্যয় বা বিপদকে রোধ করার জন্য যে সমস্ত জায়গায় যত বেশি কি বলবো তোমার তাদের বিভিন্ন সরঞ্জাম আছে সেই বিপদটাকে প্রতিহত করার জন্য, সেই জায়গাতে ভালনারেবিলিটি কম হবে। আর যে সমস্ত জায়গায় কোনো ব্যবস্থা নেই, বিপর্যয় বা বিপদ এলে সেটাকে রোধ করার জন্য কোনো ব্যবস্থা নেই, সেই সব জায়গাগুলোকে আমরা কি বলবো, সেই সব জায়গাগুলোকে বলবো বেশি ভালনারেবল। তাহলে হ্যাজার্ডটা কোন জায়গায় ডিজাস্টার হবে, যেখানে ভালনারেবিলিটি বেশি থাকবে না কম থাকবে? হ্যাজার্ডটা ডিজাস্টার কোন জায়গায় হবে, যেখানে ভালনারেবিলিটি বেশি না কম? তোমাদের কোশ্চেন এরকম আসবে, ধরো তোমাদের একটা কোশ্চেনই আসতে পারে এরকম যে when hazard become a disaster, where option A vulnerability is high, vulnerability is low, vulnerability is equal, none of the above। তাহলে কি হবে, কি অ্যান্সার হবে বলো, কেউ একজন বলো। এই যে এতজন নিজের, আমি বলেছি তোমাদের সবাই কিন্তু ইয়েটা ইউজ করবে না, মাইক্রোফোনটাকে ইউজ করলে কেউ কিন্তু আমরা শুনতে পাবো না, ঠিক আছে? তাহলে যে কথা বলতে চাও, আমি বলছি যে এই কোশ্চেনটা আমি জিজ্ঞেস করছি তোমাদের, তা যে কোশ্চেনটার উত্তর দিতে পারবে কেউ, যে সেই মাত্র মাইক্রোফোনটাকে অন করো, করে বলো। আমি কি বললাম, ডিজাস্টারটা হ্যাজার্ড, মানে হ্যাজার্ডটা ডিজাস্টার কোন জায়গায় হবে, যেখানে ভালনারেবিলিটিটা বেশি না কম, এইটা বলো তো। তাহলে বেশি হবে, যেখানে ভালনারেবিলিটি যেখানে বেশি হবে সেখানে কি হবে, হ্যাজার্ডটা ডিজাস্টার, এটা হ্যাজার্ডটা বেশি হয়, মানে দেখা যাবে বেশি, হ্যাজার্ডটা ডিজাস্টার হয়ে যাবে। মানে হ্যাজার্ড মানে বিপদ, আর বিপর্যয় কোথায় হবে, যেখানে ভালনারেবিলিটিটা বেশি, ভালনারেবিলিটি বেশি থাকবে। ওকে, আচ্ছা ঠিক আছে, অফ করে নাও মাইক্রোফোনটা। তাহলে এইখানে এই ছবির মাধ্যমে এটা দেখানো হয়েছে। তাহলে দেখো ভালনারেবিলিটির বিভিন্ন এই বক্সের মধ্যে আমরা কি দেখছি, আন্ডারলাইং কজেস, ডাইনামিক প্রেসার, আর একটা হচ্ছে আনসেফ কন্ডিশন। এই জিনিসগুলো যদি কোথাও বেশি থাকে তাহলেই কিন্তু সেই জায়গায় যে সমস্ত হ্যাজার্ড আছে সেটা কিন্তু ডিজাস্টার হয়ে যেতে পারে। আন্ডারলাইং কজেস মানে কি, লিমিটেড অ্যাক্সেস টু রিসোর্সেস, মানে এমন জায়গা যেখানে মানুষজনের কি বলবো সম্পদ কম, অর্থাৎ গরিব দেশ, গরিব জায়গা। নেক্সট হচ্ছে ইলনেস অ্যান্ড ডিসেবিলিটিস, যেখানে মানুষজন অসুস্থ অথবা যারা অক্ষম, সেরকম জায়গায় কিন্তু যদি কোনো বিপদ হয় সেটা বিপর্যয়ে পৌঁছাতে পারে, ঠিক আছে? এজ অ্যান্ড সেক্স এবং পভার্টি। এজ কেন বলছি, কেউ একজন কিন্তু সেই বন্ধ করছো না তোমরা, আমি কিন্তু বারবার বলছি তোমাদের যে তোমরা এটাকে অফ করো, মাইক্রোফোন অফ করো, ওকে। তাহলে হচ্ছে, তাহলে ডিজাস্টার কখন হচ্ছে,
কি বললাম যে আন্ডারলাইন কজেস গুলো, যেমন তোমাদের বললাম লিমিটেড অ্যাক্সেস টু রিসোর্স, মানে রিসোর্স। সুদীপ সুদীপ রায়। রয় প্লিজ বি অন মিউট। হ্যাঁ, সুদীপ রয় ম্যাডাম আনমিউট করে আছে। সুব্রত সাহাও আনমিউট। সুদীপ রায়কে আমি বন্ধ করে দিয়েছি। এরকম বললে তো খুব অসুবিধা না, ক্লাস করতে করতে আমি কতবার তোমাদের বলবো বলো তো। কে কে আছো এইভাবে করছো? পড়াটা কিন্তু মাঝ রাস্তায় আটকায় যাবে, তোমরা যদি যেভাবে করছো না এইভাবে করলে পড়াটা মাঝ রাস্তায় আটকাবে। সবাই এখনো কিন্তু অফ করনি, এখনো অফ করেনি। এখনো চলছে, কার মাইক্রোফোন চলছে? সুদীপ রায় কথা শুনছে। লোকনাথ ভৌমিক। তোমরা কেন, আমি বারবার করে বলছি তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অনলি তখনই তোমরা এটা অন করবে, আদারওয়াইজ করবে না। নেক্সট দেখো, তাহলে আবার কে অন করেছে? আন্ডারলাইন কজেস দেখো, লিমিটেড অ্যাক্সেস টু রিসোর্সেস, অর্থাৎ যেখানে আমরা দেখছি যে রিসোর্স কম আছে, ইলনেস আর ডিসেবিলিটি আছে, এজ অ্যান্ড সেক্স। মানে কি? এজ মানে হচ্ছে যাদের বয়স বেশি অথবা যারা শিশু, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের কিন্তু ভালনারেবিলিটি বেশি হবে। ঠিক বুঝতে পেরেছো? সেরকম ভাবেই সেক্স বলছে কি, যেমন মহিলা এবং পুরুষ, তাদের মধ্যে দেখা যাচ্ছে মহিলাদের হয়তো তাদেরকে কোনো কোনো সময় দেখা যাচ্ছে তারা কিন্তু বেশি এই সমস্ত বিপর্যয়ের শিকার কিন্তু তারা বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে নেক্সট দেখো ডায়নামিক প্রেসার। ডায়নামিক প্রেসার হচ্ছে কি, ল্যাক অফ ইনস্টিটিউশনাল এডুকেশন, ট্রেনিং আর স্কিল। অর্থাৎ এই যে পাবলিকদের মানে পাবলিক এডুকেশনটা যাকে বলে, মানে সচেতনতা, এই সচেতনতা যাদের মধ্যে নেই তাদের মধ্যে কিন্তু এই ভালনারেবিলিটিটা বেশি। অর্থাৎ তারা জানে না একটা বিপদ এলে কিভাবে আমি বিপদটাকে সম্মুখীন হব, কিভাবে মোকাবিলা করবো। আমি যদি জানতে না পারি তাহলে আমার কি হবে, বিপদ হওয়ার সম্ভাবনা আমার বেশি। নেক্সট হচ্ছে কি, পপুলেশন এক্সপেনশন। পপুলেশন এক্সপেনশন, যারা যারা তোমরা আমি বলার পরেও বন্ধ করছো না, আমি কিন্তু তাদের কিন্তু ক্লাস থেকে বার করে দেবো, আমি বলে দিলাম। বলার পরেও যারা যারা মিউট করছো না তোমাদের মাইক্রোফোনটা, আমি কিন্তু ক্লাস থেকে তাদের বার করে দেবো, রিমুভ করে দেবো তোমাদের, আর পরের দিন ক্লাসেও ঢুকতে দেবো না। নেক্সট হচ্ছে কন্ডিশন। আনসেফ কন্ডিশন মানে হচ্ছে কি, ডেঞ্জারাস লোকেশন, ডেঞ্জারাস বিল্ডিং এবং লো ইনকাম লেভেল। এমন এমন জায়গায় বাড়িঘর বানানো হয়েছে যে জায়গাটা কিন্তু এমনিতেই ডেঞ্জার জোনের মধ্যে আছে। যেমন নদীর ধারে একদম যদি বাড়ি হয়, যে সমস্ত নদীগুলো খুব খরস্রোতা নদী, একদম নদীর ধারে বাড়ি, এই সমস্ত জায়গায় দেখা যায় নদীর পাড়টা ধসে পড়ছে, তার সঙ্গে বাড়িও কি হয়ে যাচ্ছে, বাড়িও কিন্তু তার সঙ্গে নদীর জলে চলে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। ঠিক আছে, লোকেশন। আর একটা কি হচ্ছে, ডেঞ্জারাস বিল্ডিং। বিল্ডিংটাও এমন ভাবে বানানো হচ্ছে, যেমন কালকে আমি বলছিলাম যে আগরতলা শহরে যে বাড়িগুলো বানানো হচ্ছে সেগুলোকে কি বলা হচ্ছে, কিগুলো সাইন্টিফিক বলা হচ্ছে, বানাতে বলা হচ্ছে যে 4 তলা অথবা 6 তলা। ঠিক আছে, না হলে বানাতে পারবে না। কিন্তু কেউ যদি সেটা না শুনে হয়তোবা আরো বেশি তলার বিল্ডিং বানিয়ে ফেললো, সেক্ষেত্রে এটা হচ্ছে কি না, ডেঞ্জারাস বিল্ডিং, এটাকে আমি বলবো। তাছাড়া হচ্ছে লো ইনকাম লেভেল, অর্থাৎ মানুষের কাছে যদি টাকা পয়সা কম থাকে তাহলে কিন্তু কোনো বিপদকে ঠেকানোর ক্ষমতা তার কিন্তু কম। ঠিক আছে, এবার ডান দিকেরটা দেখো, ডান দিকে কি দেখানো হয়েছে, বিভিন্ন হ্যাজার্ডের নাম দেওয়া হয়েছে। এই হ্যাজার্ড গুলো কি কি? হ্যাঁ, দেবজ্যোতি বলো, কি বলবে? দেবজ্যোতি রায় কি বলবে? ম্যাম কারো হ্যাঁ ম্যাম কারো একটা মাইক্রোফোনের জন্য আপনার কথাগুলি বোঝা যাচ্ছে না। কারোর একটা মাইক্রোফোনের জন্য আপনার কথাগুলি ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আমি তো বলছি, এই যে দেবজ্যোতি রায়, তুমি কি দেবজ্যোতি? হ্যালো,
হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তোমারটাই এখন হ্যালো, কিন্তু আর কারোর আমি দেখছি না তো, অফ আছে সবার। সবার তারপরও একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে ম্যাডাম। কিন্তু এখন অন্য কারো নেই, আমারটাই খালি অন আছে, আর কারো তো আমি অন দেখছি না। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, দেখছি তাহলে এখন ঠিক হয় কিনা। আচ্ছা, আচ্ছা তারপরে হচ্ছে কি, যে সমস্ত হ্যাজার্ড গুলোর নাম বললাম, তাহলে হ্যাজার্ড গুলো কি কি? আর্থকোয়েক, সুনামি, ফ্লাড, সাইক্লোন, ভলকানিক ইরাপশন, ড্রট, ল্যান্ডস্লাইড, ঠিক আছে, ওয়ার, তারপরে টেকনোলজিক্যাল অ্যাক্সিডেন্ট, তারপরে এনভায়রনমেন্টাল পলিউশন, এগুলো সবই বিভিন্ন রকমের হ্যাজার্ড। কিন্তু সবসময় যেগুলো ডিজাস্টার হয়ে দাঁড়াচ্ছে তা নয়, কিন্তু কখন ডিজাস্টার হবে? ভালনারেবিলিটি যদি বেশি থাকে তাহলে সেটা ডিজাস্টার হবে, ঠিক আছে। ভালনারেবিলিটি এটাই হচ্ছে ব্যাপার, যে ভালনারেবিলিটি আর ডিজাস্টার এই দুটোর মধ্যে লিঙ্কটা হচ্ছে এইটাই, যে ভালনারেবিলিটি যদি বেশি থাকে তাহলে হ্যাজার্ডটা ডিজাস্টার হয়ে যায়। তোমরা কিন্তু এটা মনে রাখবে, তোমাদের কোশ্চেনও আসতে পারে হ্যাজার্ড এবং ডিজাস্টার এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, আর কখন ডিজাস্টারটা, এই কখন হ্যাজার্ডটা ডিজাস্টার হয়, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ভালনারেবিলিটি কাকে বলে, ভালনারেবিলিটি বাড়লে কি হয়, ভালনারেবিলিটি কমলে কি হয়, এগুলো কোশ্চেন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে বারবার এসছে, সুতরাং এটা ভালোভাবে জানবে। নেক্সট দেখো, এখানে দেখানো হয়েছে কি ভেরিয়াস টাইপস অফ হ্যাজার্ডস, ঠিক আছে, বিভিন্ন ধরনের বিপদ। তোমরা মনে রাখবে হ্যাজার্ড মানে হচ্ছে কি, হ্যাজার্ড মানে হচ্ছে বিপদ। তাহলে বিভিন্ন ধরনের যে হ্যাজার্ড আছে, তাহলে এখানে কি করা হয়েছে, এখানে সেই হ্যাজার্ড গুলোর কথা লেখা হয়েছে, ঠিক আছে। তোমরা দেখো ভালোভাবে, প্রথমে হচ্ছে কি জিওলজিক্যাল হ্যাজার্ড। জিওলজিক্যাল হ্যাজার্ড কি কোনগুলো? যেমন হচ্ছে আর্থকোয়েক, সুনামি, ভলক্যানিক ইরাপশন, এগুলোকে আমরা বলি জিওলজিক্যাল হ্যাজার্ড। এছাড়াও আর কি হতে পারে? ল্যান্ডস্লাইড, ড্যাম বাস্ট, মাইন ফায়ার, এগুলো সব হচ্ছে জিওলজিক্যাল হ্যাজার্ড। ল্যান্ডস্লাইড মানে তোমরা জানো, এর মধ্যে কোনোটা জানো না নিশ্চয়ই নেই। ড্যাম বাস্ট মানে হচ্ছে যে জলের জন্য যে বাঁধ দেওয়া হয়, নদীতে যে বাঁধ দেওয়া হয়, সেই বাঁধ অনেক সময় ভেঙে যায়, এবং সেটাও এক ধরনের হ্যাজার্ড। মাইন ফায়ার অর্থাৎ হচ্ছে খনিজের ভিতর খনিজ পদার্থ উত্তোলন করতে ভেতরে যায় মানুষ, জানো তো, সেখানে যদি আগুন লেগে যায় কোনো সময়, সেটা হচ্ছে একটা ভয়ানক একটা হ্যাজার্ড। নেক্সট হচ্ছে কি ওয়াটার অ্যান্ড ক্লাইমেটিক হ্যাজার্ড, ঠিক আছে। প্রথমটা আমরা কি দেখলাম? জিওলজিক্যাল হ্যাজার্ড। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে জিওলজিক্যাল হ্যাজার্ড কোনগুলো, তোমরা কিন্তু এখান থেকে বলতে পারবে। জিওলজিক্যাল হ্যাজার্ড হচ্ছে আর্থকোয়েক, সুনামি, ভলকানিক ইরাপশন, ল্যান্ডস্লাইড, ড্যাম বাস্ট, মাইন ফায়ার, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়াটার অ্যান্ড ক্লাইমেটিক হ্যাজার্ড। ওয়াটার রিলেটেড হ্যাজার্ড, ক্লাইমেট রিলেটেড হ্যাজার্ড কি কি আছে? যেমন সাইক্লোন, যেমন টর্নেডো, হারিকেন, এগুলো সব হচ্ছে বিভিন্ন রকমের ঝড়। সাইক্লোন একটা ঝড়, টর্নেডো একটা ঝড়, হারিকেনও একটা ঝড়। তাহলে এগুলো বিভিন্ন ধরনের ঝড়, এগুলো ক্লাইমেটিক, আমরা জানি আবহাওয়ার উপর নির্ভর করে কখন ঝড় আসবে, তাহলে এটা হচ্ছে ক্লাইমেটিক হ্যাজার্ড। নেক্সট হচ্ছে ফ্লাড। ফ্লাডও জানি আমরা ক্লাইমেটের উপর নির্ভর করে, বর্ষাকালে আমরা দেখি ফ্লাডের যে বিপদটা, সেটা বেশিরভাগ আমরা বর্ষাকালেই দেখতে পাই। নেক্সট হচ্ছে ড্রট। ড্রটটা হচ্ছে একটা ক্লাইমেটিক হ্যাজার্ড। ড্রট ক্লাইমেটিক হ্যাজার্ড প্লাস তোমার এটাকে ওয়াটার রিলেটেড হ্যাজার্ডও বলা যায়, ফ্লাডটাকেও ওয়াটার রিলেটেড হ্যাজার্ড বলা যায়। আবার ক্লাইমেটিক আবার ওয়াটার দুটোই ফ্লাডের ক্ষেত্রে, ড্রটের ক্ষেত্রেও তাই। ড্রট হচ্ছে ক্লাইমেটের উপর নির্ভর করে, গরমকালে গ্রীষ্মকালেই দেখবে তোমরা খরা, ড্রট মানে হচ্ছে খরা, তাহলে খরার প্রবণতাটা গ্রীষ্মকালে বেশি দেখা যায়, জলের অভাব। আর ফ্লাড হচ্ছে বর্ষাকালে দেখা যায়, এখানে জলের আধিক্য, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ওয়াটার অ্যান্ড ক্লাইমেটিক হ্যাজার্ড। নেক্সট হচ্ছে হেল স্টর্ম। হেল স্টর্ম কি তোমরা জানো? ওই শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি জানো, বড় বড় শিলা যখন পড়ে, সেটাও কিন্তু একটা হ্যাজার্ড, এবং এটা হচ্ছে একটা ক্লাইমেটিক হ্যাজার্ড। নেক্সট হচ্ছে ক্লাউড বাস্ট। ক্লাউড বাস্ট কথাটা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। কোথায় শুনেছো? 2013 সালে তোমরা জানো উত্তরাখণ্ডে যে একটা বিপর্যয় ঘটেছিল, সেটা বলে যে ক্লাউড বাস্ট হয়েছিল। অর্থাৎ একটা, আমরা তো জানি মেঘ বা ক্লাউড সেটাই বৃষ্টির জন্য দায়ী, কিন্তু একটা ধরো বিরাট মানে একটা বড় মেঘ, হঠাৎ করে একটা মেঘের মধ্যে প্রচুর জলীয় বাষ্প আছে, বা জলীয় বাষ্প যদি হঠাৎ করে সেটা বৃষ্টি হিসেবে নেমে আসে, হঠাৎ করে একটা বড় মেঘ যদি ওইভাবে বৃষ্টি করে দেয় একটা পার্টিকুলার ছোট জায়গায়, তাহলে কি হবে? তাকে ক্লাউড বার্স্ট বলা হয়। মানে একটা জায়গায় হঠাৎ করে এত জল এসে যাবে যে সেখানে ফ্লাডের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, যাকে বলা হয় ক্লাউড বার্স্ট। এটা আমরা জানি কোথায় হয়েছিল, 2013 সালে। এই ঘটনাটা আমরা সবাই জানি উত্তরাখণ্ডে হয়েছিল। সমস্ত মানে একদম, যেহেতু উত্তরাখণ্ডে আরো বেশি আমরা বুঝতে পেরেছিলাম
কারণ হচ্ছে ওইখানে জায়গাটা কিরাম পাহাড়ি জায়গা, এবং পাহাড়ি জায়গাতে কি হয়, তোমার জলটা ওপর থেকে নিচে নামে, এবং জলটা যদি খুব খরস্রোতা জল ওপর থেকে নিচে একসঙ্গে ওইভাবে নামতে থাকে, তখন কি হয় তোমার ল্যান্ডস্লাইড হয়। অর্থাৎ কি হচ্ছে, ক্লাউড বার্স্ট তো হয়েইছে, ফ্লাড তো হয়েইছে, তার সঙ্গে হচ্ছে ল্যান্ডস্লাইড, মানে কি হচ্ছে পাহাড়ে ধস নেমে যাচ্ছে। ধস নেমে যাওয়ার ফলে বহু বাড়ি ঘর সমস্ত ভেঙে গেছিল, এবং তোমরা জানো সেটা একটা বড় বিপর্যয় ঘটেছিল 2013 সালে। নেক্সট হচ্ছে হিট অ্যান্ড কোল্ড ওয়েভ। তোমরা জানো যে তাপ প্রবাহ, ঠিক আছে, শৈত্য প্রবাহ, তখন কিন্তু মানুষ ঘর থেকে বেরোতে পারে না, ঠিক আছে, এরকম অনেক রকমের মানে প্রবলেম হয় যখন হিট অ্যান্ড কোল্ড ওয়েভ চলে। তো সেটাও একটা কিন্তু হ্যাজার্ড, সেটাও একটা ক্লাইমেটিক হ্যাজার্ড এটা। নেক্সট হচ্ছে স্নো অ্যাভালাঞ্চে। স্নো অ্যাভালাঞ্চে তোমরা যদি ডিসকভারি টিভিতে যদি ডিসকভারি চ্যানেল দেখে থাকো, অনেক সময় বিশেষ করে এই চ্যানেলে এইগুলো দেখায় যে অনেক কিছু প্রাকৃতিক ঘটনা দেখায়, দেখবে যে স্নোটা একদম পাহাড়ের ওপর থেকে সেই সব একসঙ্গে অনেক স্নো নামছে, ঠিক আছে, এবং সামনে যা থাকছে সব ধ্বংস করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইটাকে বলা হয় স্নো অ্যাভালাঞ্চ। এটা বেশিরভাগ ক্ষেত্রে কোথায় হয়, যেখানে বড় পাহাড় আছে এবং বরফাবৃত পাহাড়ে এই ঘটনাটা দেখা যায়, স্নো অ্যাভালাঞ্চে। সামনে যা থাকে সব ধ্বংস হয়ে যায়, পাহাড় সব বরফের তলায় চাপা পড়ে যায়, ঠিক আছে। আর হচ্ছে সি ইরোশন, অর্থাৎ সি অর্থাৎ সমুদ্রে যে ইরোশন দেখা যায় সেটাকেও বলছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখবো এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। তাহলে ওয়াটার আর ক্লাইমেটিক হ্যাজার্ড কি কি আছে তোমরা এখানে দেখে নিলে। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। এনভায়রনমেন্টাল হ্যাজার্ডের মধ্যে দেখো, 1 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, 2 নম্বর ডিফরেস্টেশন, ঠিক আছে, 3 নম্বর হচ্ছে কি ডেজার্টিফিকেশন, আর 4 নম্বর হচ্ছে পেস্ট ইনফেকশন। পেস্ট ইনফেকশন, আচ্ছা আমি কালকে তোমাদের বলেছি পেস্ট ইনফেকশন কাকে বলে, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। পেস্ট ইনফেকশন বলেছিলাম কালকে, সেটা হচ্ছে পঙ্গপাল। যখন অনেক মানে পোকা তারা যখন ওই ফসলটাকে কি করে, ফসল খেতে চলে আসে এক দল মিলে, তখন কিন্তু সেটা একটা বিপর্যয়। তখন কি হয়, খাবারের অভাব দেখা যায়, কারণ ফসল সব নষ্ট করে ফেলে। আচ্ছা, ডেজার্টিফিকেশনও কালকে বলেছি, মরুভূমি পরিণত হওয়া, একটা ভালো জায়গা মরুভূমিতে পরিণত হতে পারে, এবং সেটা বেশিরভাগ মানুষের দ্বারাই হয়ে থাকে। অর্থাৎ গাছ কেটে ফেলছে, গাছ কাটার ফলে বৃষ্টি কমে যাচ্ছে, এইসবের ফলে ডেজার্টিফিকেশন হয়। এনভায়রনমেন্টাল পলিউশন তোমরা জানো, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, এগুলো সবই হচ্ছে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। ডিফরেস্টেশন মানে হচ্ছে বন ধ্বংস করে ফেলা, অর্থাৎ গাছপালা কেটে ফেলা, এটাও হচ্ছে একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, এবং এটা কি করে, এটা মানুষের দ্বারাই হয়ে থাকে। কালকে বলেছিলাম না, ম্যানমেড হ্যাজার্ড, ম্যানমেড ডিজাস্টার, তাহলে এইগুলো সবই এনভায়রনমেন্টাল হ্যাজার্ডটা পুরোটাই আমরা কি দেখতে পাচ্ছি, এটা ম্যানমেড, ঠিক আছে। নেক্সট হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ছে দেখো হিউম্যান এন্ড অ্যানিমাল এপিডেমিক্স, পেস্ট অ্যাটাক, এর মধ্যেও পেস্ট অ্যাটাক পড়ছে। 3 নম্বর হচ্ছে ফুড পয়জনিং, 4 নম্বর হচ্ছে উইপন্স ফর মাস ডিস্ট্রাকশন, ঠিক আছে। তাহলে 1 নম্বরে কি দেখলাম আমরা, হিউম্যান অ্যানিমাল এপিডেমিক্স। এখন যে বর্তমানে যে করোনা ভাইরাস, এটা কি, এটা একটা প্যান্ডেমিক। এপিডেমিক আর প্যান্ডেমিকের তফাৎটা আমি কালকে বলেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। এপিডেমিক মানে হচ্ছে একটা এমন রোগ যেটা সংক্রামক এবং ছড়িয়ে পড়ছে একটা দেশের ভিতর। যদি দেশের ভিতর একটা মানে রোগটাকে ছড়ায়, তখন তাকে আমরা এপিডেমিক বলি, কিন্তু যখন পৃথিবীর মধ্যে রোগটা ছড়িয়ে পড়ে তখন আমরা তাকে বলি প্যান্ডেমিক, ঠিক আছে। নেক্সট হচ্ছে পেস্ট অ্যাটাক। এই পেস্ট অ্যাটাক যেটা আগে বলেছি, যে ওই পঙ্গপাল বা পোকা এসে যখন অ্যাটাক করে, কিসে অ্যাটাক করে, তারা কিন্তু ওই ফসল খেতে আসে। ফসল যখন তৈরি হয় তখন তারা চাষের ক্ষেতে ফসলগুলোকে অ্যাটাক করতে আসে। পেস্ট অ্যাটাক কাকে বলে, মানুষকে অ্যাটাক করে না, কিন্তু কি হয়, আলটিমেটলি মানুষেরই ক্ষতি হয়, অর্থাৎ তার খাবার যে ফসল, সেই ফসলটা নষ্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে ফুড পয়জনিং। কোনো একটা খাবারের মধ্যে যদি পয়জনিং হয়ে যায়, এটা মানুষ অ্যাক্সিডেন্টালি হতে পারে, তো তাহলে কিন্তু সেটাও একটা বায়োলজিক্যাল হ্যাজার্ড। নেক্সট হচ্ছে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন, অর্থাৎ বিভিন্ন ধরনের, আমরা জানি এখন পৃথিবীতে কত রকমের মানে তোমার অস্ত্র আছে। উইপন মানে অস্ত্র, তাহলে এমন অনেক অস্ত্র আছে যাতে একটা ফেললেই মানে একসঙ্গে অনেক লোক মারা যাবে, তাহলে সেটাকে মাস ডিস্ট্রাকশন। মাস ডিস্ট্রাকশন মানে একসঙ্গে অনেককে মেরে ফেলা যায়, সেই রকম যে অস্ত্র, সেটাও কিন্তু একটা হ্যাজার্ড, যেটা মানুষকে ধ্বংস করে দেয়। তো যেরকম আমরা জানি নিউক্লিয়ার
কি বলবো নিউক্লিয়ার বম, তোমরা জানো হিরোশিমা নাগাসাকি থেকে কি হয়েছিল, প্রথম অ্যাটম বম যেটা পড়েছিল সেটাও কিন্তু একটা উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন। সেই হিরোশিমা নাগাসাকির পুরো মানে যে পপুলেশন তারা পুরো ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বললাম ভেরিয়াস টাইপস অফ হ্যাজার্ড। আরো কিছু আছে, যেমন হচ্ছে দেখো কেমিক্যাল হ্যাজার্ড, যে কেমিক্যাল আর ইন্ডাস্ট্রিয়াল আর নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। এবার হচ্ছে কি আগের গুলো কি বললাম সেগুলো তোমাদের যে নিউক্লিয়ার ইত্যাদি এগুলো মানুষ ইচ্ছা করেই বানায়। ঠিক আছে, এর মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট নেই, এগুলো ইচ্ছা করেই বানায়। নিউক্লিয়ার বোম, অ্যাটম বোম এগুলো ইচ্ছা করেই বানায় এবং একটা বিপর্যয় করবে বলেই করে। কিন্তু যদি সেটা হয় অ্যাক্সিডেন্ট তাহলেও কিন্তু সেটা একটা বিপর্যয়। যেরকম হচ্ছে ধরো কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল আর নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। আমাদের পৃথিবীর ইতিহাসে এরকম কিন্তু অনেক ঘটনা ঘটেছে, আমাদের পৃথিবীর ইতিহাসে এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে কিন্তু বিভিন্ন কেমিক্যাল এবং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের এবং নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টও হয়েছে। তোমরা তো থার্ড সেমিস্টারে এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়ছিলে, সেখানে কিন্তু আমরা দেখেছি তোমরা থার্ড সেমিস্টারে যখন এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়েছিলে তখন কিন্তু আমরা কি দেখেছিলাম যে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টের একটা ঘটনা কোথায় দেখেছি বলো তো? দেখেছিলাম কোন জায়গায়, কেউ বলতে পারবে? নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট কোথায়? হ্যাঁ, কেউ বলতে পারবে কোথায় হয়েছিল? আচ্ছা, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল হিরোশিমা। হিরোশিমা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট না, হিরোশিমা কি অ্যাক্সিডেন্ট? না না, এটা রাশিয়াতে হয়েছিল যে। হ্যাঁ, রাশিয়াতে হয়েছিল চেরনোবিলে। ঠিক আছে, হিরোশিমা ইজ নট এ অ্যাক্সিডেন্ট, হিরোশিমা কখনো অ্যাক্সিডেন্ট নয়। ওটা তো যুদ্ধের যে উপর থেকে ফেলেছিল হ্যাঁ, যে এটা তো বোম, যুদ্ধের পারমাণবিক বোমা। এটা পারমাণবিক হ্যাঁ। বোমা, এটা মানুষ ইচ্ছাকৃতভাবেই করেছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে করা আর অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা। হ্যাঁ, তাহলে দুর্ঘটনাটা কি হয়েছিল? চেরনোবিলে হয়েছিল রাশিয়ায়। ঠিক আছে, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। আর রিসেন্টলি কবে হয়েছিল? সম্ভবত 2015 সালে জাপানে ফুকুশিমা, সেখানেও হয়েছিল একটা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। তো এইগুলো হচ্ছে তোমাদের কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। নেক্সট হচ্ছে যেমন আরো আছে অয়েল স্পিল আর ফায়ার। অয়েল স্পিল বলেছিলাম কালকে, যে যেখান থেকে অয়েল তোলা হয় সেটাও খনি থেকেই, বা অয়েলের খনি বা কূপ বলা হয়, তার থেকে যখন তোলা হয় তো সেখানে যদি ফায়ার লেগে যায়, আগুন লেগে যায়, সেটাও একটা বিপর্যয়। নেক্সট হচ্ছে যেমন অ্যাক্সিডেন্ট রিলেটেড টু বোট, রোড, ট্রেন, মানে এই যেমন বোট মানে নৌকা ডুবি, ঠিক আছে, রোডে অ্যাক্সিডেন্ট, ট্রেনে অ্যাক্সিডেন্ট, এরোপ্লেনে ক্র্যাশ হয়ে যাওয়া, রুরাল আরবান ফায়ার্স, অর্থাৎ রুরাল মানে কি গ্রামে শহরে যদি কোথাও আগুন লেগে যায়। এছাড়া হচ্ছে বোম ব্লাস্ট, তোমরা জানো তো এই যারা টেরোরিস্ট হয় এরা তো বোম ব্লাস্ট, আমরা জানি কাশ্মীর, জম্মু কাশ্মীর এই অঞ্চলে তো সিরিয়াল বোম ব্লাস্ট মাঝে মধ্যেই হয়। ঠিক আছে, তো এইগুলো কিন্তু হ্যাজার্ডস। এছাড়া থাকছে ফরেস্ট ফায়ার। ফরেস্ট ফায়ারও কিন্তু সব সময় যেটা মানুষ করে তা নয়, অনেক সময় প্রাকৃতিক ভাবেও ফরেস্টে ফায়ার লেগে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে বিল্ডিং কোল্যাপস। বিল্ডিং পড়ে যায় অনেক সময়, বিল্ডিং বড় বড় বিল্ডিং পড়ে গেল, বা তোমার অনেক সময় আমরা কি দেখি ব্রিজ ভেঙে পড়ে গেল, আশেপাশে যত লোক আলো সব ব্রিজের তলায়, সব শেষ। ঠিক আছে, এছাড়া ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট হতে পারে। ফেস্টিভ্যাল রিলেটেড ডিজাস্টার, তোমরা জানো অনেক বড় বড় মন্দিরে মানুষের স্ট্যাম্পেড হয়ে মারা যায়। বড় মন্দিরে যখন মানুষ এত লোকের সমাগম হয়, সেখানে হঠাৎ করে কোনো হুড়ো পার্টি লেগে গেলে দেখা যায় যে মানুষ শুধু পায়ের চাপে পড়েই মানুষ মারা যায়। তাহলে ফেস্টিভ্যালের সময় এগুলো বেশি দেখা যায়। আর হচ্ছে মাইন ফ্লাডিং। মাইন হচ্ছে খনি, জানি খনির ভিতরে যদি জল ঢুকে যায় তখন খনিতে যারা কাজ করছে বুঝতেই পারছো, তারা কিন্তু সেখানেই তাদের সলিল সমাধি হয়ে যায়। তো সেইগুলো হচ্ছে বিপদ। তাহলে এইগুলো আমরা যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে কত রকমের হ্যাজার্ড হয়। এগুলো কিন্তু আমি ডিজাস্টার বলিনি এখনো পর্যন্ত, এগুলোকে আমি সবই কি বলেছি, হ্যাজার্ড। ঠিক আছে, ডিজাস্টার তোমরা জানো, এর সঙ্গে যদি ভালনারেবিলিটি বেশি থাকে তাহলেই এই জিনিসগুলোই ডিজাস্টার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হ্যাজার্ড আর ডিজাস্টারের মধ্যে সেরাম পার্থক্য নেই, কিন্তু পার্থক্য একটাই আছে, হ্যাজার্ড আমরা প্রত্যেক দিনই আমাদের কোনো না কোনো হ্যাজার্ডে আমরা পড়ি, কিন্তু কখনোই সেটা ডিজাস্টার হয় না। কারণ কি, সেটাকে আমরা মোকাবিলা করতে পারি, ম্যানেজ করতে পারি। তাহলে যখন আমাদের হ্যাজার্ডটাকে আমরা ম্যানেজ করতে পারবো না, বিয়ন্ড কন্ট্রোলে চলে যাবে, তখন আমরা তাকে বলবো ডিজাস্টার। নেক্সট দেখো, হোয়াট ইজ ভালনারেবিলিটি। এটা ভালনারেবিলিটির কথাটা শুরু থেকেই বলছিলাম
দেখো, vulnerability may be defined as the extent to which a community structure services. Vulnerability may be defined as the extent to which community structure, services, or geographic area is likely to be damaged or disrupted by the impact of particular hazard on account of their nature, construction, and proximity of hazardous terrain or a disaster prone area. অর্থাৎ ভালনারেবিলিটি মানে যেটা তোমাদের সবসময় আমি বলছি, এখন তোমাদের যা পরীক্ষার যে কোশ্চেনের ধরন, তাতে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হবে না, আর কোনো ডেফিনেশন লিখতে বলা হবে না, এত বড় অ্যান্সার তোমাদের লিখতে বলা হবে না, কিন্তু তোমাদের এমন ভাবে কোশ্চেন করা হবে যাতে তোমাদের মানে ভালনারেবিলিটিটা কাকে বলে সেইটা তোমরা যদি না জানো, তোমরা কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। কিন্তু এখানে যে এত বড় মানে প্যারাগ্রাফ লেখা আছে, এই প্যারাগ্রাফটা তোমাদের কিন্তু কোথাও লিখতে বলবে না, কিন্তু তোমাদের জানতে হবে হোয়াট ইজ ভালনারেবিলিটি, বুঝতে হবে, বোঝাটা হচ্ছে তোমাদের জন্য মেন। কারণ কি, তোমাদের সব কোশ্চেন গুলো 1 মার্কস এর আসবে, ঠিক আছে, সব অবজেক্টিভ টাইপ আসবে, কাজেই তোমাদের বুঝে পড়তে হবে, মুখস্থ করার কোনো জায়গা নেই এখানে। তার মানে কি, এখানে ভালনারেবিলিটি মানে আমরা কি বলছি, ভালনারেবিলিটি মানে আমরা অলরেডি অনেকটা বুঝে গেছি। ভালনারেবিলিটি সেটাই যেখানে হচ্ছে মানে প্রবণতা, মানে বিপর্যয়ের প্রবণতা যেখানে বেশি আর যেখানে কম, সেইটাকে আমরা ভালনারেবিলিটি দিয়ে বোঝাই, ঠিক আছে। কোথাও যদি বিপর্যয়ের প্রবণতাটা বেশি থাকে তাকে আমরা বলবো মোর ভালনারেবল, আর যদি কোথাও বিপর্যয়ের সম্ভাবনা কম থাকে, প্রবণতা কম থাকে, তাকে আমরা কি বলবো, লেস ভালনারেবল। কেন বলবো ভালনারেবিলিটি বেশি কম, কিভাবে বলতে পারবো কিভাবে, ধরো আমি তোমাদের একটু পরে একটা ছবিও দেখাবো, তোমরা বুঝতে পারবে। ধরো কোনো একটা বাড়ি তৈরি করা হয়েছে পাহাড়ের গায়ে, ঠিক আছে, তোমরা পাহাড় দেখেছো, পাহাড়ের স্লোপ দেখেছো, স্লোপের গায়ে বাড়ি দেখেছো, তো সেখানে একটা বাড়ি করা হয়েছে আর একটা সমতল ভূমিতে বাড়ি করা হয়েছে। এখন বলো, যদি কোনো সময় ভূমিকম্প হয় তাহলে ভালনারেবিলিটি কার বেশি বলো তো? যে পাহাড়ের উপর যে বাড়িটা, সেই বাড়িটা পাহাড়ের উপরে করেছে, পাহাড়ের উপরে হ্যাঁ বাড়িটা, সেই বাড়িটার ভালনারেবিলিটি বেশি, না যেটা বেশি, সমতলে আছে? হ্যাঁ, যে বাড়িটা পাহাড়ের উপরে আছে, পাহাড়ের উপর এটা বেশি, হ্যাঁ, এটা তার মানে ক্ষতিগ্রস্ত হবে বেশি। বেশি ক্ষতিগ্রস্ত হবে। তার মানে যে বেশি হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে তাকে আমি কি বলছি, ওটা ভালনারেবিলিটিটা তার বেশি, ঠিক আছে। বেশি। হ্যাঁ, যে কম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা যার কম, তাকে আমি বলছি ভালনারেবিলিটি কম, ঠিক আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ যারা ম্যাম। সমুদ্রের ধারে বসবাস করছে, যদি সুনামি হয় তাহলে, আর যে ধরো সমুদ্র থেকে কয়েক হাজার মাইল দূরে আছে আর যে সমুদ্রের ধারে থাকে, এই দুজনের মধ্যে কার বিপদের সম্ভাবনা বেশি? যে সমুদ্রের ধারে থাকবে তার বেশি, তাহলে সে হচ্ছে মোর ভালনারেবল, অর্থাৎ বিপর্যয় হলে তার বেশি হবে। আর যে অনেক ভেতরের দিকে রয়েছে তার কিন্তু বিপদটা কম হবে, ঠিক আছে। এইভাবে আমরা ভালনারেবিলিটি ব্যাপারটাকে তোমরা এইভাবে বুঝে নাও। আর এইখানে যেটা লেখা আছে সেটাই বলা হয়েছে, অর্থাৎ যে কোনো একটা কনস্ট্রাকশন, বাড়ির কনস্ট্রাকশন, প্রক্সিমিটি টু হ্যাজার্ডাস টেরেন অর এ ডিজাস্টার প্রোন এরিয়া, এই সমস্ত জায়গায় যারা থাকবে, যে সমস্ত কমিউনিটি বা মানুষের গোষ্ঠী থাকবে, তাদের বেশি বিপর্যয়ের সম্ভাবনা। নেক্সট হচ্ছে কি, ফিজিক্যাল ভালনারেবিলিটি কাকে বলে? ভালনারেবিলিটিকে মনে রাখবে আবার দুভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে ফিজিক্যাল ভালনারেবিলিটি, আর একটা হচ্ছে সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি। তাহলে আমরা ভালনারেবিলিটিকে দুই ভাগে ভাগ করলাম, একটা হলো ফিজিক্যাল ভালনারেবিলিটি আর একটা হচ্ছে সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি। তাহলে দেখো, ফিজিক্যাল ভালনারেবিলিটি বলতে আমরা কি বুঝি? It includes notions of who and what may be damaged or destroyed by natural hazards such as earthquake or floods. It is based on the physical condition of people and elements at risk such as building, infrastructure, etc. and their proximity, location and nature of the hazard. It also relates to the technical capability of building and structure to resist the force acting upon them during a hazard event. এত যে কথা, এর মধ্যে কিছু শক্ত নেই। ফিজিক্যাল ভালনারেবিলিটি মানে তোমরা সিম্পল মানেটা হচ্ছে যে ধরো কোনো বিপর্যয়, সেটা যদি ফ্লাড হতে পারে, সেটা আর্থকোয়েক হতে পারে, এই ভালনারেবিলিটি, ফিজিক্যাল ভালনারেবিলিটি আমি কাকে বলবো? যদি বাড়ির বিল্ডিং মেটেরিয়ালটা যদি ভালো না থাকে, বাড়িটা তৈরি যদি ভালোভাবে না হয়ে থাকে, অথবা কোনো মানুষের গোষ্ঠী যদি এমন জায়গায় থাকে যেখানে লোকেশনটা যদি এমন থাকে, যেমন বললাম সমুদ্রের ধারে যদি থাকে, অথবা
যে সমস্ত জিনিস দিয়ে বাড়ি বানিয়েছে সেগুলি আর্থকোয়েক প্রুফ নয়, ঠিক আছে? তাহলে এই রকম ধরনের যে ঘটনাগুলো, অর্থাৎ বাড়ির কিভাবে তৈরি করেছে, কোথায় বাড়িটা তৈরি করেছে, কোথায় আছে, এগুলোর উপর নির্ভর করে যে ভালনারেবিলিটি, তাকে আমরা কি বলি? ফিজিক্যাল ভালনারেবিলিটি। অর্থাৎ যেটা আমি চোখে দেখতেই পাচ্ছি, চোখে আমি বুঝতে পারছি, দেখে বোঝা যাচ্ছে, ফিজিক্যাল ভালনারেবিলিটি। অর্থাৎ বাড়িটা কনস্ট্রাকশন ঠিক হয়নি, বাড়িটা ঠিক জায়গায় হয়নি, ঠিক জায়গায় বলবো না, মানুষের তো বিভিন্ন জায়গায়, সব জায়গায় মানুষ থাকে, কিন্তু যে জায়গায় ডিজাস্টার হতে পারে বেশি, সেখানে যদি মানুষের বাড়িঘর থাকে, তাহলে সেখানে ফিজিক্যাল ভালনারেবিলিটি আমি বলবো তার বেশি। অর্থাৎ যদি কেউ নদীর ধারে বাড়ি করলো, অথবা সমুদ্রের ধারে বাড়ি থাকে, অথবা পাহাড়ের গায়ে বাড়ি করেছে, যেখানে ভূমিকম্প হলেই সেখানে পাহাড়ে ধস নামতে পারে, তাহলে এই সমস্ত জায়গায় যদি মানুষের বাড়িঘর থাকে বা মানুষ বসবাস করে, তাহলে আমি কি বলবো? তার ফিজিক্যাল ভালনারেবিলিটিটা বেশি, ঠিক আছে? অথবা যেমন এমন বাড়ির কনস্ট্রাকশন মেটেরিয়াল, যেটা আমরা বলি না, যেমন আরসিসি, লোহার দিয়ে তৈরি বাড়ি ইত্যাদি হলে সেগুলো কি হয় না, তোমার আর্থকোয়েক রেজিস্ট্যান্ট হয়। তো এইরকম যদি না থেকে থাকে, বিল্ডিং স্ট্রাকচার যদি ভালো না হয়, যেটা তোমার ভূমিকম্পকে আটকাতেই পারবে না, একটুখানি কাঁপলেই বাড়িটা হয়তো ক্র্যাক পড়ে গেল, ঠিক আছে? সেইটা হচ্ছে আমাদের বলছি ফিজিক্যাল ভালনারেবিলিটি। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, নেক্সট, যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে জানাবে। এক্সাম্পল দেখো, এক্সাম্পলে কি বলছে? এক্সাম্পল হচ্ছে ফিজিক্যাল ভালনারেবিলিটির একটা, আমি এক্সাম্পল দেখছি এখানে। যেমন এখানে দেখো একটা রিভার, আর এখানে একটা স্লোপ। এই দেখো, এই যে স্লোপের মধ্যে আমি দেখছি বাড়িঘর তৈরি হয়েছে, ঠিক আছে? এবার এই দেখো, এই আনস্টেবল স্লোপের মধ্যে এখানে তো কয়েকটা বাড়ি, আবার এখানে দেখো কত বেশি হয়ে গেছে বাড়িঘর। তাহলে যত বেশি হবে তত কি হবে? এখানে ডিজাস্টার হতে পারে। 2-3টে বাড়ি যদি থাকে, তারা যে হ্যাজার্ড, সেটাকে আমি হ্যাজার্ড বলবো, কিন্তু যত ক্ষতির পরিমাণ কখন বেশি হবে? যদি এখানে 100টা বাড়ি থাকে, এখানে 2টো বাড়ি থাকলে ঠিক আছে, 2টো বাড়ি নষ্ট হলো, কিন্তু এখানে যদি 50টা বাড়ি থাকে বা 100টা বাড়ি থাকে, তাহলে এখানে ক্ষতিটা এত বেশি হবে যে তখন আমি তাকে ডিজাস্টার বলতে বাধ্য হবো। এখানে যদি 1-2টো দেখো, কম বাড়ি, আর এখানে দেখো কত বেশি বাড়ি বানিয়ে ফেলেছে লোকে। যেরকম ঘটনাটা ঘটেছিল উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে এরকম স্লোপের ধারে ধারে সমস্ত বাড়ি ঘর করে, শুধু বাড়ি ঘর বলবো না, হোটেলও প্রচুর, ওখানে প্রচুর মানুষ বেড়াতে যায়, তো প্রচুর হোটেলও ছিল ওখানে। এবং তার জন্য কিন্তু ওইখানে আনস্টেবল স্লোপে করার ফলে যখন ওই সময় ক্লাউড বাস্ট হলো, ফ্লাড হলো, পাহাড়ে ধস নামলো, তখন কিন্তু সব ধূলিসাৎ হয়ে গেল। তাহলে এইটাকে আমরা বলতে চাইছি ফিজিক্যাল ভালনারেবিলিটি। অর্থাৎ কোথায় বাড়িঘর বানাচ্ছে মানুষ, কোথায় থাকছে, কি কনস্ট্রাকশন মেটেরিয়াল কি থাকছে, এইগুলোর উপর নির্ভর করে যে মানুষের বিপর্যয় হবে কি হবে না, ঠিক আছে? এটাকে বলা হয় ফিজিক্যাল ভালনারেবিলিটি। নেক্সট দেখো, সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি। সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি কি? The degree to which a population is affected by a hazard will not merely lie in the physical components of vulnerability, but also on the socio-economic condition. The socio-economic condition of the people also determine the intensity of the impact. For example, people who are poor and living in the sea coast don't have the money to construct strong concrete houses. They are generally at risk and lose their shelters whenever there is strong wind or cyclone. Because of their poverty, they too are not able to rebuild their houses. মানে বুঝতে পারছো? একটা গেল ফিজিক্যাল ভালনারেবিলিটি, আর একটা এবার এলো কি সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি। সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি মানে কি? সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা। সামাজিক এবং অর্থনৈতিক অবস্থাও কিন্তু তোমার ভালনারেবিলিটিটাকে নির্ণয় করে। কেন নির্ণয় করে? সেই হলো টাকা। টাকার যার কাছে বেশি আছে, যার সোশিও ইকোনমিক কন্ডিশন ভালো, তার কিন্তু ডিজাস্টারে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। আর যার কাছে টাকা নেই, তার কিন্তু ডিজাস্টারে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন? যেমন ধরো এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে, তাতে বলা হচ্ছে যে সমস্ত পুয়ার পিপল যারা সি কোস্টে থাকে, সমুদ্রের ধারে থাকে, অনেক জেলে সম্প্রদায় থাকে, তো তাদের কাছে টাকা থাকে না যে তারা কংক্রিটের ভালো শক্তপোক্ত বাড়ি বানাবে। যদি তারা কংক্রিটের ভালো বাড়ি বানাতো, তাহলে হয়তো ঝড়ের ক্ষেত্রে তাদের এতটা অসুবিধা হতো না। কিন্তু যেহেতু তাদের কাছে টাকা নেই, এবং তারা যে সমস্ত মেটেরিয়ালে বাড়ি তৈরি করে, একটা সাইক্লোন বা ঝড় যখন আসে বা যে কোনো এরকম কিছু হয়, তখন কিন্তু ওই বাড়িঘর সব উড়ে চলে যায়, ঠিক আছে? তো সেই কারণে
কেন তাদের অসুবিধা, আবার ওই ওই সমুদ্রের ধারেই যদি এরকম অনেক হোটেল আছে, যে হোটেলগুলো দেখবে ম্যাক্সিমাম সমুদ্রের ধারে সারা ভারতবর্ষেই আছে, বড় বড় হোটেল আছে, তাদের কিন্তু কোনো ক্ষতি হয় না। কিন্তু ক্ষতি কাদের হয়? যে সমস্ত মানুষ গরিব মানুষ, তারা হয়তো মাছ ধরে তাদের জীবিকা চালায় এবং সমুদ্রের আশেপাশে তারা জীবিকার জন্য থাকতে বাধ্য হয় এবং তাদের বাড়িঘরগুলো কংক্রিট হাউসে তৈরি করতে পারে না এবং সেই জন্য তাদের বিপদটা তাদের উপর দিয়েই যায়, তাদের বাড়িঘর তারা হারিয়ে ফেলে। ঠিক আছে, তো সেইটা হচ্ছে সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি। যে কোনো সময় যার কাছে টাকা আছে সে কিন্তু ডিজাস্টারকে অনেক বেশি ভালোভাবে সে ফেস করতে পারে, কারণ ডিজাস্টার হয়ে যাওয়ার পর সেই জায়গা থেকে আবার ফিরে আসার মানে ক্যাপাবিলিটি যাদের টাকা আছে, যারা রিচ পিপল, তাদের বেশি। আর যে সমস্ত মানুষ গরিব তারা কিন্তু ডিজাস্টার হলে একবারেই তাদের ধ্বংস হয়ে যেতে হয়। ঠিক আছে, তাহলে ভালনারেবিলিটিকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফিজিক্যাল ভালনারেবিলিটি আর একটা হচ্ছে সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি। এই দুটোই হচ্ছে কিন্তু ডিজাস্টারের, একটা হ্যাজার্ড ডিজাস্টার হবে কি হবে না এই দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে কি ফিজিক্যাল ভালনারেবিলিটি, যেটা তোমরা বুঝতেই পেরেছো, কোথায় মানুষ বাড়ি বানাচ্ছে, কোথায় থাকছে, কি মেটেরিয়ালে বাড়ি বানাচ্ছে, এটার উপর নির্ভর করে, যাকে আমি বলি ফিজিক্যাল ভালনারেবিলিটি। আর সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি মানে হচ্ছে যদি হাতে টাকা থাকে তাহলে সে কি করবে, ফিজিক্যাল ভালনারেবিলিটি যে সমস্যাগুলো আছে সেগুলো তার থাকবে না, সে কংক্রিটের বাড়ি বানাবে, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বাড়ি বানাবে, তার জন্য তো টাকা লাগে। কাজেই সোশিও ইকোনমিক কন্ডিশন ভালো হলে সেখানে কিন্তু ডিজাস্টার হওয়ার সম্ভাবনাটাও অনেকটা কম। নেক্সট দেখো, ইন্ডিয়াস ভালনারেবিলিটি টু ডিজাস্টার। ইন্ডিয়াস ভালনারেবিলিটি টু ডিজাস্টার, ঠিক আছে? তাহলে এবার পুরো ভারতবর্ষের দেখো, ভারতবর্ষের ভালনারেবিলিটিটা কি? ভারতবর্ষ তো একটা টোটাল দেশের ফিজিক্যাল সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি মিলিয়ে দেখানো হচ্ছে যে ভারতবর্ষের ডিজাস্টারের জন্য ভালনারেবিলিটি কিরকম। 59% ল্যান্ড ইজ ভালনারেবল টু আর্থকোয়েক, ঠিক আছে? অফ দিস 12% ইজ ভালনারেবল টু সিভিয়ার আর্থকোয়েক। তাহলে ভারতবর্ষে যত জায়গা আছে, ল্যান্ড এরিয়া আছে, তার মধ্যে 59% ল্যান্ড হচ্ছে ভালনারেবল টু আর্থকোয়েক। অর্থাৎ আর্থকোয়েকের হলে সেই জায়গায় কিন্তু ডিজাস্টার হয়ে যাবে 59% ল্যান্ডে, এবং ওই 59 এর মধ্যে আবার 12% হচ্ছে সিভিয়ার আর্থকোয়েক হতে পারে, ভালনারেবল টু সিভিয়ার আর্থকোয়েক। তাহলে এখানে এই যে কথাটা তোমাদের বলছিলাম, কালকে তোমাদের বলেছি, তোমরা নিজেরাও জানো যে আর্থকোয়েকের জোন কটা আছে? 5টা, 1 2 3 4 5, ঠিক আছে? যার মধ্যে নর্থ ইস্ট, ঠিক আছে, নর্থ ইস্টের যে 7টা রাজ্য তারা কিন্তু এই জোন 5 এর মধ্যে পড়ছে। জোন 5 এর মধ্যে পড়ছে, তার মানে কি তারা হচ্ছে ভালনারেবল। ওই যে 12% বলছে ভালনারেবল টু সিভিয়ার আর্থকোয়েক, ওই 12% এর মধ্যে কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়া পড়ছে। কেন বলতো? কালকেও বলেছি, সেটা মানে হচ্ছে আমরা জানি যে পৃথিবীর যে মহাদেশ এবং দেশগুলো, সেগুলো হচ্ছে আসলে কি পৃথিবীর উপর ভেসে আছে, মানে প্লেটের মতো ভেসে থাকে। তাই যে এই প্লেটগুলো কোন বিভিন্ন মহাদেশ এবং দেশ গঠন করেছে। তাহলে এই প্লেটগুলো কিন্তু চলমান, এই প্লেটগুলো আমাদের মনে হচ্ছে যে স্থির, আসলে কিন্তু স্থির না, সেগুলো কিন্তু খুব সামান্য সামান্য করে হলেও মুভ করে, ঠিক আছে? তো যখন দুটো প্লেট, এই প্লেটগুলো অনেকগুলি প্লেট, তো যখন এই প্লেটগুলো পরস্পরের সঙ্গে কোনো সময় ধাক্কা লাগে বা ঘষা খায়, তখন কিন্তু আমরা আর্থকোয়েকটা অনুভব করতে পারি। তো নর্থ ইস্টটাকে 5 জোনে কেন ফেলা হয়েছে? তার কারণ হচ্ছে নর্থ ইস্টকে কেন ফেলা হয়েছে জোন 5 এর মধ্যে? তার কারণ হচ্ছে কি, নর্থ ইস্টের ওই জায়গাটায় আমরা কি জানি যে ইন্ডিয়ান প্লেট বলে একটা প্লেট, যেটা ভারতবর্ষ যে প্লেটের উপর আছে তাকে আমরা বলি ইন্ডিয়ান প্লেট। আর তার ইন্ডিয়ান প্লেটের ওপর দিকে যেটা আছে সেটাকে বলা হচ্ছে ইউরাশিয়ান প্লেট, ঠিক আছে? ইউরোপ এবং রাশিয়া, তাকে মিলিয়ে বলা হয় ইউরাশিয়ান প্লেট। তাহলে এই ইন্ডিয়ান প্লেট আর ইউরাশিয়ান প্লেট এরা যখন পরস্পরের এরা পাশাপাশি রয়েছে, তো এবং এইখানে হচ্ছে মাঝে মাঝে কিন্তু, আর বলছি কখনো কখনো এটা তো মুভ করে, এবং যখন মুভ করে তখন কিন্তু সেটা কি হয়, তখন কম্পন অনুভব করে এবং ভূমিকম্প প্রবণ। এবং এই জায়গাটাতে যেহেতু ভারতবর্ষের নর্থ ইস্ট এরিয়াটা রয়েছে, তার জন্য আমরা এই জায়গাটাকে বলি জোন 5 এ বলি। যেমন জাপানের কথা বললাম, জাপানের আর্থকোয়েক এত বেশি হয় কেন? আর জাপান যে জায়গায় রয়েছে জানি আমরা প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান, ঠিক আছে? প্যাসিফিক ওশানে প্রচুর কি আছে, আগ্নেয়গিরি আছে, ভলক্যানোস আছে। এই ভলক্যানোস গুলোর থেকে কি হয়,
আগ্নেয়গিরি থেকে কি হয়, অগ্নুপাত হয়, ম্যাগমা লাভা বেরোয়, সমুদ্রের তলাই হয় ঘটনাটা, কিন্তু যখনই আগ্নেয়গিরি থেকে কখনো লাভা বেরোয় তখনই কিন্তু ওই ভূমিকম্প অনুভব হয়। তাহলে জাপানে কিন্তু দিনে 2-1 বার ভূমিকম্প হয়েই থাকে, ওরা কিন্তু এটার সঙ্গে একদম ইউজ টু, ওরা প্রত্যেক দিনই জানে হয়তো 1-2 বার ভূমিকম্প হবে। তো সেইভাবে তারা টেকনোলজিক্যালি খুব উন্নত, বাড়িঘরও তাদের সেইভাবে বানানো। এই যে বলেছিলাম না সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি, ওদের কিন্তু সোশিও ইকোনমিক ভালনারেবিলিটিটা কম। কারণ কি হচ্ছে, ওদের টেকনোলজি খুব উন্নত এবং ওরা এমন মেটেরিয়ালে এমন ভাবে বাড়ি বানায় যেগুলো আর্থকোয়েককে কি করতে পারে, প্রতিহত করতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো 68% ল্যান্ড ইজ ভালনারেবল টু ড্রট ভারতবর্ষে, অর্থাৎ খরাপ্রবণ এলাকা ভারতবর্ষে 68% আছে। 12% ল্যান্ড ইজ ভালনারেবল টু ফ্লাড, অর্থাৎ এমন 12% ভারতবর্ষে জায়গা আছে যেখানে কি হয়, বন্যা হয়, নিয়মিত বন্যা হয়। আর 8% ল্যান্ড ইজ ভালনারেবল টু সাইক্লোন, সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। ভারতবর্ষে 8% ল্যান্ড আছে যেটা ভালনারেবল টু ঘূর্ণিঝড়। কোথায়, আমি তো কালকেই তোমাদের বলছিলাম যে কোন জায়গায় আমরা শুনি সবসময় ঝড় হচ্ছে, ঝড় আসছে, আমরা শুনি হয় বাংলাদেশের দিকে যাচ্ছে, নালে উড়িষ্যার দিকে যাচ্ছে, নালে পশ্চিমবঙ্গের দিকে আসছে। তাহলে ভারতবর্ষের যে বঙ্গোপসাগর যে উপকূল, ঠিক আছে, বঙ্গোপসাগর যে উপকূল সেটা হচ্ছে বে অফ বেঙ্গল, কোস্ট অফ বে অফ বেঙ্গল, এইটা হচ্ছে সব থেকে বেশি ভালনারেবল। এই জায়গাতে কিন্তু ম্যাক্সিমাম সাইক্লোনটা এই জায়গায় দেখা যায়। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম ন্যাচারাল ডিজাস্টার সাম সিটিজ ইন ইন্ডিয়া আর অলসো ভালনারেবল টু কেমিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার অ্যান্ড ম্যানমেড ডিজাস্টার। তাহলে এইখানে যে তোমাদের হিসাবটা দেখানো হয়েছে বিভিন্ন পার্সেন্টেজ দিয়ে, এটা কি হচ্ছে, এগুলো সব হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, কিন্তু সিমিলারলি কিন্তু ম্যানমেড ডিজাস্টারও আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টারও ভারতবর্ষে আছে। আচ্ছা, এই যে পার্সেন্টেজ গুলো, এই পার্সেন্টেজ গুলো দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। ইন্ডিয়াস ভালনারেবিলিটি টু ডিজাস্টার্স, এই যে পার্সেন্টেজ গুলো তোমাদের আসতে পারে কিন্তু, যে আর্থকোয়েকের ভালনারেবিলিটি কতটা, ড্রটের ভালনারেবিলিটি ইন্ডিয়ায় কতটা, ফ্লাডের ভালনারেবিলিটি ইন্ডিয়ায় কতটা, সাইক্লোনের কতটা, এইগুলো কিন্তু তোমরা এই জিনিসটা একটু মুখস্থ রেখো। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে কি, ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝতে পারি, ক্যাপাসিটি হচ্ছে can be defined as the resources, means and strengths which exist in household and communities and which enable them to cope with, withstand, prepare for, prevent, mitigate or quickly recover from the disaster. এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে ক্যাপাসিটি মানে হচ্ছে কি, কার কতটা ক্ষমতা আছে যে একটা ডিজাস্টারের সঙ্গে লড়ার, একটা ডিজাস্টারকে মোকাবিলা করার, একটা বিপর্যয়কে মোকাবিলা করার ক্ষমতা, একে বলা হচ্ছে ক্যাপাসিটি। তোমরা জানো তো ক্যাপাসিটি বলতে আমি কি বলতে চাইছি, ক্যাপাসিটি মানে আমার কি ক্ষমতা আছে যে আমি একটা বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করব। তো সেই ক্যাপাসিটিটা হচ্ছে দরকার বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করার জন্য। এই জন্যই তোমাদের এখানে ভালনারেবিলিটির কথা কেন এসছে বুঝতে পারছো, ক্যাপাসিটির কথা কেন এসছে। তাহলে যেখানে রিসোর্স আছে, স্ট্রেংথ আছে, শক্তি আছে, হ্যাঁ, এছাড়া কি বলবো, শিক্ষা আছে এবং সরকারের সাহায্য আছে এবং সমাজে সেই পরিমাণে একটা সচেতনতা আছে যে একটা ডিজাস্টারকে আমরা কিভাবে প্রতিহত করতে পারবো, তাহলে তার ক্যাপাসিটি বেশি। আর যার এগুলো নেই তার ক্যাপাসিটি কম। তাহলে মানে যদি আমি বিপর্যয়ের সঙ্গে বিপর্যয়কে মোকাবিলা করার জন্য আমার কাছে যদি সাফিসিয়েন্ট, আমার কাছে কি বলবো, সাফিসিয়েন্ট আমার কাছে রিসোর্স থাকে, তাহলে আমি সহজেই এটাকে আমি কি করতে পারবো, আমাকে বেশি ক্ষতি করতে পারবে না তো। কিন্তু যদি না থাকে তাহলে আমাকে ক্ষতি করতে পারবে। তার মানে আমার যদি ক্যাপাসিটি থাকে তাহলে আমাকে কোনো বিপর্যয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারবে না, আর যদি আমার ক্যাপাসিটি না থাকে তাহলে আমাকে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত করতে পারবে। ঠিক আছে, কেউ কিছু বলবে, কেউ কিছু জিজ্ঞেস করবে, কেউ কিছু জিজ্ঞেস করবে? ম্যাম হ্যালো। হ্যাঁ বলো। ম্যাম আমাদের প্লেটগুলি সম্বন্ধে একটু বলবেন একটু। হ্যাঁ, কার সম্বন্ধে? আমাদের যে প্লেটগুলি যে বললেন যে, আচ্ছা প্লেটের, শোনো প্লেটের কথা, প্লেটের যে বিষয়টা সেটা আমরা আর্থকোয়েক যখন পড়বো, ঠিক আছে, আর্থকোয়েক তো আমাদের পড়তে হবে, যখন আমরা আর্থকোয়েক পড়বো তখন আমরা প্লেটের বিষয়ে ডিটেলসে পড়বো। ঠিক আছে, এখন তোমাদের আমি কি পড়াচ্ছি, এখন তোমাদের আমি ডিজাস্টার ম্যানেজমেন্টের বিভিন্ন যে
এই টার্মস গুলো তোমরা আগে শিখে নাও, তারপরে আমরা প্রত্যেকটা ডিজাস্টার আলাদা করে পড়বো। প্লেট কি প্লেট, কিভাবে প্লেট গুলো ধাক্কা লাগে, কত রকম ভাবে ধাক্কা লাগে, তোমাদের সব আছে। তোমাদের এই মানে কোর্সের মধ্যে তোমাদের এই সমস্ত জিনিস তোমাদের পড়তে হবে, কাজেই অসুবিধার কিছু নেই, আমরা এটা পড়তেই এসছি। আর তোমরা যখন আর্থকোয়েকটা যখন পড়াবো তখন তোমরা ডিটেলস দেখতে পাবে, আমি তোমাদের ছবি সহকারে দেখাবো যে কিভাবে কোনটা প্লেট, কিভাবে প্লেট গুলো ধাক্কা ধাক্কি করে, ঠিক আছে, সমস্ত এগুলো জানবো। কিন্তু এখন আমরা যেটা পড়ছি এটার মধ্যে প্লেটটাকে নিয়ে ডিটেলস আলোচনা করার জায়গা নেই, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে ক্যাপাসিটিটা কি হলো? ক্যাপাসিটি মানে কি বুঝতে পারলে? ক্যাপাসিটি মানে হচ্ছে যার যতটা রিসোর্স আছে, সেই রিসোর্সটা মানে কি? রিসোর্স মানে যে রিসোর্স দিয়ে, যে মানে রিসোর্স হতে পারে নলেজ, রিসোর্স হতে পারে টাকা পয়সা, রিসোর্স হতে পারে খাবার দাবার। তাহলে এই রিসোর্স গুলো দিয়ে যদি আমার কাছে থাকে, আমি যদি সেইভাবে আমি কি করতে পারি, বিপর্যয়কে প্রতিহত করতে পারি, তাহলে আমার ক্যাপাসিটি বেশি, আদারওয়াইজ আমার ক্যাপাসিটি কম। ক্যাপাসিটি বেশি থাকলে আমার কি হবে, আমি বিপর্যয় হবে না বা কম ক্ষতি হবে। আর যদি ক্যাপাসিটি কম থাকে তাহলে একটা সাধারণ বিপদও বিপর্যয় হিসেবে দেখা দিতে পারে। আচ্ছা, নেক্সট দেখো, ফিজিক্যাল ক্যাপাসিটি কাকে বলে? ক্যাপাসিটিকে আবার আমি দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপাসিটি আর একটা হচ্ছে সোশিও ইকোনমিক ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটিরও আমি আবার দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপাসিটি আর একটা হচ্ছে সোশিও ইকোনমিক ক্যাপাসিটি। ফিজিক্যাল ক্যাপাসিটি কাকে বলে? পিপল হুজ হাউসেস হ্যাভ বিন ডেস্ট্রয়েড বাই দ্য সাইক্লোন or crops have been destroyed by the flood can salvage things from their homes and from their farms. Some family members have skills which enable them to find employment if they migrate, either temporarily or permanently. যাদের ফিজিক্যাল ক্যাপাসিটি মানে কি? যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে সাইক্লোনে, অথবা ফসল ধ্বংস হয়ে গেছে ফ্লাডে, কিন্তু তাদের বাড়িতে সেই পরিমাণ তাদের পয়সা কড়ি আছে, অথবা তাদের বাড়িতে হয়তো তারা শস্য জমা রেখেছে, যার জন্য তাদের কিন্তু চলতে অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? তার মানে তাদের ক্যাপাসিটি আছে। বিপর্যয় এসেছে ঠিক আছে, কিন্তু আমার ঘরে জিনিস আছে, ঠিক আছে, আমি ঘরে, তুমি আমার বিপর্যয় এলে কি হবে, আমাকে সেইভাবে ক্ষতি করতে পারেনি। আর একটা কি বলছে, সাম ফ্যামিলি মেম্বার্স হ্যাভ স্কিলস হুইচ এনেবল দেম টু ফাইন্ড এমপ্লয়মেন্ট ইফ দে মাইগ্রেট। ধরো চাষের জমি পুরো ভেসে চলে গেল, আর সেখানে চাষ হচ্ছে না, অথবা বাড়িঘর ভেঙে ধ্বংস হয়ে গেল, ল্যান্ডস্লাইড হতে পারে, সুনামি হতে পারে, আর্থকোয়েক হতে পারে, তার নিজের যে জায়গা ছিল, তার যে নিজের জীবিকা ছিল, সব চলে গেল। কিন্তু তার মধ্যে কি আছে, স্কিল আছে। যে স্কিলটা দিয়ে সে কি করলো, হয়তো শহরে অন্য জায়গায় চলে গেল, গিয়ে সে সেখানে মাইগ্রেট করে চলে গেল, এবং সেখানে সে বাঁচার জন্য যার স্কিল দরকার, সে হয়তোবা সে সেলাই জানে, হয়তোবা সে বাড়িঘর বানানোর কাজ জানে, অথবা যে কোনো একটা স্কিল তার জানা আছে, যে সে কিন্তু না খেতে পেয়ে মরবে না, সে অন্য জায়গায় গিয়ে কিন্তু নিজের কাজ জোগাড় করে নিতে পারবে। সেটাকে আমরা কি বলি, ফিজিক্যাল ক্যাপাসিটি। তাহলে ফিজিক্যাল ক্যাপাসিটি হতে পারে স্কিল, অথবা ফিজিক্যাল ক্যাপাসিটি হতে পারে টাকা পয়সা, খাবার দাবার ইত্যাদি তার আছে, ঠিক আছে? তাহলে একটা জিনিস চলে গেলেও তার অন্য জিনিসটা আছে, যেটা দিয়ে সে বিপদটাকে কি করতে পারে, মোকাবিলা করতে পারে, তাকে আমরা কি বলি, ফিজিক্যাল ক্যাপাসিটি। নেক্সট দেখো, সোশিও ইকোনমিক ক্যাপাসিটি। সোশিও ইকোনমিক ক্যাপাসিটি হচ্ছে, ইন মোস্ট অফ দ্য ডিজাস্টার্স পিপল সাফার দেয়ার গ্রেটেস্ট লসেস ইন দ্য ফিজিক্যাল এন্ড মেটেরিয়াল রিলিম। Rich people have the capacity to recover soon because of their wealth. In fact, they are seldom hit by disaster because they live in safe areas and their houses are built with stronger materials. However, even when everything is destroyed, they have the capacity to cope up with it. সোশিও ইকোনমিক মানে হচ্ছে, এখানে একটা অর্থনৈতিক ব্যাপার চলে আসছে, বুঝতেই পারছো, সামাজিক অর্থনৈতিক অবস্থা। সামাজিক অর্থনৈতিক অবস্থা যার ভালো হবে, সে কিন্তু এমন জায়গায় বাড়ি করবে না যেখানে মানে তার বিপদ হতে পারে। সে কি করবে, তার কাছে পয়সা আছে, সে ভালো জায়গায় জমি কিনবে, ঠিক আছে? এমন জায়গায় জমি কিনবে যেখানে হয়তো মাটিটা ভালো আছে, তোমার আর্থকোয়েকের জন্য প্রবলেম হবে না, সে ভালো কংক্রিট ইউজ করবে, ভালো লোহা ইউজ করবে, ঠিক আছে? সে শক্তপোক্ত ভাবে সুন্দরভাবে বাড়ি যান। প্রথম কথাই হচ্ছে, সে কোনো খারাপ জায়গায় বাড়ি করবেই না। যে রিচ আছে, যার সোশিও ইকোনমিক স্ট্যান্ডার্ড হাই, সে কখনো কোনো বিপদ সংকুল এরিয়াতে সে বাড়ি করবে না, ঠিক আছে? 1 নম্বর ঘটনা।
2 নম্বর হচ্ছে যদি কোনো সময় তার বিপদ এসেও থাকে, তার কাছে যেহেতু টাকা পয়সা আছে, সে কিন্তু নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। সবকিছু ডিস্ট্রয় হয়ে গেলেও দেখা যাবে তার সেই ক্যাপাসিটি আছে আবার ঘুরে দাঁড়াবার জন্য। ঠিক আছে, তাহলে সোশিও ইকোনমিক ক্যাপাসিটিও একটা বড় জিনিস। দেখা যায় যারা সোশিও ইকোনমিক ক্যাপাসিটি যার কম, যে মানে দেশের মধ্যে তুমি দেখো যে সমস্ত দেশে সোশিও ইকোনমিক কন্ডিশন ভালো থাকে, তাদের কিন্তু ডিজাস্টারে এত কিছু হয় না। আর যে সমস্ত দেশের পুয়ার কান্ট্রি যাকে বলে, ভারতবর্ষ, বাংলাদেশ, তারপরে আফ্রিকান, এই সমস্ত জায়গায় যদি কোনো একটা বিপর্যয় হয়, সেই বিপর্যয় থেকে বেরিয়ে আসতে বোধহয় 20 বছর 25 বছর টাইম লেগে যায় একটা সমাজের। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু ইউরোপ আমেরিকায় হবে না। একটা কিছু হলো, তারা হয়তো প্রথমত তাদের কষ্ট হলো, কিন্তু দেখা যাবে উইদিন 2-3 ইয়ার্স তারা কিন্তু আবার ঘুরে দাঁড়ালো। কিন্তু গরিব দেশগুলোর ক্ষেত্রে এটা কিন্তু হয় না। সেম একটা দেশের মধ্যে যে ধনী সম্প্রদায় এবং যে গরিব সম্প্রদায়, তার মধ্যে দেখা যায় ধনী সম্প্রদায় তাড়াতাড়ি বিপর্যয়টাকে কাটিয়ে উঠতে পারে, যেখানে গরিব সম্প্রদায় সেই বিপদ থেকে বেরোতে তাদের খুব কষ্ট হয়। তো সেটাই এখানে বোঝানো হচ্ছে। তাহলে আমরা আজকে কি কি পড়লাম, তাহলে ক্যাপাসিটি পড়লাম। আচ্ছা, এটার এরপরে রিস্কটা একটু পড়বো আমরা। তার আগে একবার দেখে নি কি কি পড়েছি। তাহলে আমরা ভালনারেবিলিটিটা ভালোভাবে পড়েছি, ফিজিক্যাল ভালনারেবিলিটি আর সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি পড়েছি। তারপরে ইন্ডিয়াস ভালনারেবিলিটি টু ডিজাস্টার পড়েছি। আচ্ছা, ক্যাপাসিটি পড়েছি। ক্যাপাসিটি 2 রকমের হয়, একটা ফিজিক্যাল ক্যাপাসিটি আর একটা সোশিও ইকোনমিক ক্যাপাসিটি। এই দুটো আমরা পড়েছি। তার আগে আমরা আজকে শুরু করেছিলাম পড়াটা কি দিয়ে, যে কত রকমের ডিজাস্টার, জিওলজিক্যাল ডিজাস্টার, ওয়াটার এন্ড ক্লাইমেটিক ডিজাস্টার, এনভায়রনমেন্টাল ডিজাস্টার, বায়োলজিক্যাল ডিজাস্টার। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে। আমি কিন্তু ক্লাসের শেষে তোমাদের আমি দিয়ে দেবো, এইটা আমি তোমাদের গ্রুপে আমি এই স্লাইডটা দিয়ে দেবো, তোমরা পড়ে নিতে পারবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ রিস্ক। হোয়াট ইজ রিস্ক? রিস্ক হচ্ছে কি? রিস্ক ইজ এ মেজার অফ দ্য এক্সপেক্টেড লসেস ডিউ টু এ হ্যাজার্ড event occurring in a given area over a specific time period. The level of risk depends upon number 1, nature of the hazard, vulnerability of the elements which are affected, and economic value of those elements. ঠিক আছে, তাহলে রিস্ক মানেটা কি? আমরা তো এতক্ষণ কি পড়লাম, কি কি টার্ম গুলো মাথায় রাখবে কিন্তু। ডিজাস্টার, হ্যাজার্ড, ভালনারেবিলিটি, ক্যাপাসিটি। ঠিক আছে, নেক্সট কি এলো? রিস্ক। রিস্ক কথাটা আমরা সবসময় বলি, কিন্তু রিস্ক মানেটা কি? রিস্ক মানে হচ্ছে মেজার অফ দ্য এক্সপেক্টেড লসেস ডিউ টু এ হ্যাজার্ড ইভেন্ট অকারিং ইন এ গিভেন এরিয়া ওভার এ স্পেসিফিক টাইম পিরিয়ড। দ্য লেভেল অফ রিস্ক ডিপেন্ড আপন। আচ্ছা, তাহলে বুঝতে পারছো কি পরিমাণ ক্ষতি হতে পারে। এক্সপেক্টেড লসেস ডিউ টু এ হ্যাজার্ড, একটা বিপদে কি পরিমাণ ক্ষতি হতে পারে সেইটার যে মাপটা, সেইটার যে পরিমাণটা, তাকেই আমরা বলি রিস্ক। তাহলে কোনো একটা হ্যাজার্ড বা ডিজাস্টারে যে পরিমাণ ক্ষতি হতে চলেছে, সেইটাই হচ্ছে, সেই পরিমাপটাকেই আমরা বলি রিস্ক। বুঝতে পেরেছো? তাহলে রিস্ক কিসের উপর ডিপেন্ড করে? নেচার অফ দ্য হ্যাজার্ড, অর্থাৎ বিপদটা কি ধরনের বিপদ, তার উপর নির্ভর করে রিস্কটা কেমন হবে। 2 নম্বর হচ্ছে ভালনারেবিলিটি অফ দ্য এলিমেন্টস হুইচ আর অ্যাফেক্টেড, অর্থাৎ কোন কোন বিপদ যখন আসে সবকিছুর উপর তো সমানভাবে আসে না, কোন কোন জিনিসগুলো বেশি ভালনারেবল। তোমাদের ভালনারেবিলিটি অনেক পড়িয়েছি, অনেকবার বললাম, নিশ্চয়ই ধরতে পেরেছো ভালনারেবিলিটি কথাটার মানে। তাহলে রিস্ক কখন হবে? নেচারের উপর হবে, কি ধরনের বিপদ ঘটতে চলেছে তার উপর মানে রিস্কটা নির্ভর করবে। আর নির্ভর করবে কি? ভালনারেবিলিটি অফ দ্য এলিমেন্টস হুইচ আর অ্যাফেক্টেড, কোন কোন এলিমেন্টস মানে কোন কোন জিনিস বেশি ভালনারেবল, তার উপর নির্ভর করবে রিস্কটা কিরকম। আর হচ্ছে ইকোনমিক ভ্যালু অফ দোজ এলিমেন্টস, যে সমস্ত এলিমেন্ট গুলো বা যে সমস্ত জিনিসগুলো ভালনারেবল, তাদের ইকোনমিক ভ্যালু কি হতে পারে। এলিমেন্টস মানেটা তোমরা হয়তো ধরতে পারছো না। এলিমেন্টস মানে হচ্ছে বাড়িঘর হতে পারে, এলিমেন্টস মানে শস্যের জমি হতে পারে, কৃষিক্ষেত্র হতে পারে। ঠিক আছে, এলিমেন্টস মানে মানুষ হতে পারে, বিভিন্ন ধরনের জিনিস হতে পারে, যেগুলো হচ্ছে ওই হ্যাজার্ডে ধ্বংস হতে পারে। তার ভালনারেবিলিটিটা বেশি। কোনটার? সব জিনিসের তো বেশি নয়। ধরো কোথাও হয়তো ঝড় এলো, ঝড় যদি আসে তাহলে মানুষের বাড়িঘরটা হচ্ছে ভালনারেবল, শস্য ক্ষেত এতটা ভালনারেবল নাও হতে পারে, কিন্তু বাড়িঘরটা বেশি ভালনারেবল। আচ্ছা, নেক্সট হচ্ছে ইকোনমিক ভ্যালু অফ দিস এলিমেন্টস, যে সমস্ত জিনিসগুলো বিপদে আমি মনে করছি ধ্বংস হয়ে যাবে, সেগুলোর অর্থনৈতিক মূল্য কতটা। যে সমস্ত জিনিসগুলো আমি মনে করছি বিপদ হলে ধ্বংস হয়ে যাবে বা ক্ষতি হবে, তার অর্থনৈতিক মূল্য কতটা, তার উপর নির্ভর করছে আমার রিস্কটা কি।
তোমরা এখন বর্তমানে আমরা কিন্তু একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে চলছি, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। ত্রিপুরা হয়তোবা এখন অনেক ভালো পজিশনে আছে, কিন্তু তাহলে সারা ভারতবর্ষের সারা বিশ্বের যদি তোমরা অবস্থাটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারছো যে এখন মানুষ একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে চলছে। বুঝতে পারছো কি পারছো না? পারছো তো? তাহলে বিপর্যয়ের যে মধ্যে দিয়ে চলছে, এখান থেকে তোমরা বলো রিস্কটা আমি কিভাবে বুঝবো? রিস্ক মানে এক্সপেক্টেড লসেস ডিউ টু এ হ্যাজার্ড। তাহলে এই যে বর্তমানে করোনা ভাইরাসের এই যে প্রকোপ চলছে, তার মানে বলতো এখানে নেচার অফ দ্য হ্যাজার্ড বোঝা যাচ্ছে, যেটা একটা রোগ। হ্যাজার্ডটা নেচার অফ দ্য হ্যাজার্ড কি? এটা একটা ডিজিজ। নেক্সট হচ্ছে কি? ভালনারেবিলিটি অফ দ্য এলিমেন্টস হুইচ আর এফেক্টেড। এই যে ডিজিজ, তাতে কোন এলিমেন্টসটা বলতো এফেক্টেড? এখানে কে এফেক্টেড? এখানে মানুষ এফেক্টেড। এবার হচ্ছে ইকোনমিক ভ্যালু অফ দোজ এলিমেন্টস। মানুষের আর অর্থনৈতিক মূল্য দেওয়া বলতে চাইছে, কিন্তু এখানে মানুষের তো সবটাই, এখানে যেমন লকডাউন হয়ে আছে, লকডাউন হওয়ার ফলে কি হয়েছে? সমস্ত ব্যবসা বাণিজ্য মানুষের বন্ধ হয়ে গেছে, তো ট্রেন চলছে না, তারপরে তোমার এই প্লেন চলছে না, তারপরে যে সমস্ত বিমান সংস্থাগুলোর কর্মীদের ছাঁটাই হয়ে যাচ্ছে, যারা বিদেশে আমেরিকায় চাকরি করছিল তারা চাকরি হারাচ্ছে, কত লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে। তার মানে কি? এতে ইকোনমিক ভ্যালু, প্রচন্ড ইকোনমিক ভ্যালু এটার আছে। তাহলে এই তিনটে জিনিসের উপর নির্ভর করবে যে আমার কোন রিস্কটা কতটা। তাহলে আমি বুঝতে পারছি আমরা এখন খুব হাই রিস্কের মধ্যে আছি, খুব হাই রিস্কের মধ্যে আমরা আছি। কারণ রিস্কটা আমরা কিসের উপর ডিপেন্ড করছে? নেচার, ভালনারেবিলিটি আর ইকোনমিক ভ্যালু। এই তিনটেই আমরা বুঝতে পারছি আমাদের এখন কিন্তু বেশি আছে, কাজেই আমরা এখন হাই রিস্কের মধ্যে রয়েছি। তাহলে আজকে আমরা এই রিস্ক কাকে বলে এটা শিখলাম। আর গতকাল আমি এটা পড়িয়েছিলাম তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল, এটা পড়িয়েছিলাম মিটিগেশন, প্রিপেয়ারনেস, রেসপন্স, রিকভারি। এটা এই স্লাইডের সঙ্গে দেওয়া হয়েছে, বাট এটা কাল তোমাদের পড়া হয়ে গেছে। মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট এই 4টে স্টেপে হয়, এটা কালকে আমরা পড়েছি। নেক্সট হচ্ছে ডিজাস্টার রিস্ক রিডাকশন। এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা একটা অ্যাকচুয়ালি ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে? ডিআরআর কাকে বলে? ডিজাস্টার রিস্ক রিডাকশন। মনে রাখবে, ডিআরআর মানে হচ্ছে ডিজাস্টার রিস্ক রিডাকশন, অফেন ইউজড অ্যাজ ডিজাস্টার রিডাকশন। কিভাবে হয় ডিজাস্টার রিডাকশন? মানে হচ্ছে প্রি ডিজাস্টার অ্যাক্টিভিটি। প্রি ডিজাস্টার অ্যাক্টিভিটি কোন দুটো বলেছিলাম কালকে? মিটিগেশন আর প্রিপেয়ারনেস। মিটিগেশন আর প্রিপেয়ারনেস কখন হয়? ডিজাস্টারের আগে হয় না পরে হয়? এই যে 4টে স্টেপ আছে, কালকে আমি যেটা পড়িয়েছি তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল, মিটিগেশন, প্রিপেয়ারনেস, রেসপন্স, রিকভারি। তোমরা যদি পড়া যদি অ্যাটেন্টিভলি না শোনো, আমি কিন্তু তোমাদের পরীক্ষা নেব এবং পরীক্ষায় আমি মার্কস দেব। তোমাদের অ্যাসাইনমেন্টে যাই হোক না কেন, তোমাদের আমি ওই মার্কসের উপর আমি কিন্তু তোমাদের মার্কস দেব, মনে থাকে যেন। আমি এই একটা চ্যাপ্টার শেষ করব, তারপর তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার করতে দেবো, দিয়ে আমাকে জমা দেবে, তোমরা অনলাইনে জমা দেবে। কালকে আমি পড়িয়েছি, আজকে কেউ বলতে পারছো না। মিটিগেশন, প্রিপেয়ারনেস, রেসপন্স, রিকভারি, এই 4টে স্টেপ আমি পড়িয়েছিলাম। তার মধ্যে বলেছিলাম যে মিটিগেশন আর প্রিপেয়ারনেস এই দুটো স্টেপ হচ্ছে বিপর্যয় হওয়ার আগের স্টেপ। অর্থাৎ বিপর্যয় কবে আসবে আমরা তো জানি না, কারণ বিপর্যয় কখনো জানিয়ে আসে না, বিপদ কখনো জানিয়ে আসে না, খুব কম সময় জানিয়ে আসে। তো যার জন্য কি করছে, যে কোনো গভর্নমেন্ট, যে কোনো সরকার, তারা কি করে আগে থেকেই প্রিপেয়ার হয়ে থাকে। যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে কি করবে? তাহলে যেন আমরা সেটাকে প্রতিহত করতে পারি, মোকাবিলা করতে পারি। সেই মোকাবিলা করতে পারার আগের যে স্টেপগুলো, সেই দুটো স্টেপ হচ্ছে মিটিগেশন আর প্রিপেয়ারনেস। মিটিগেশন মানে কি? তোমাদের বললাম যে এমন বাড়ি ঘর এমন জায়গায় করতে হবে যেখানে তোমার আর্থকোয়েক প্রোন এরিয়াতে, ওই যে কালকে বলা হচ্ছিল 4 তলা 6 তলার বেশি তোমাদের কি করে না, পারমিশন দেয় না। কেন পারমিশন দেয় না? তার কারণ হচ্ছে ডিজাস্টার হলো ওরা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য এইগুলো আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে। পাবলিক এডুকেশন, তোমাদের যে এটা পড়ানো হচ্ছে এটা তো একটা পাবলিক এডুকেশন, কারণ তোমরা জানতে পারছো, তোমরা বাড়ির লোককে বলতে পারবে যে কোনো একটা ডিজাস্টার হলে কি কি, প্রত্যেকটা ডিজাস্টার সম্বন্ধে আমরা পড়তে হবে আমাদের পরবর্তীকালে, তো জানতে পারবো কোন ডিজাস্টারে আমাদের কি করা উচিত, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রিপেয়ারনেস। প্রিপেয়ারনেস হচ্ছে প্ল্যানিং হাউ টু রেসপন্ড, অর্থাৎ কোনো সময় যদি ডিজাস্টার এসে যায়, প্রত্যেক মানুষ কিভাবে সেটার সঙ্গে প্রতিহত করবে, তার জন্য আগে থেকে ট্রেনিং দেওয়া হয়। তো সেইটা, এই দুটো স্টেপকে বলা হয় ডিআরআর। তাহলে আমি এখন যেটা পড়ালাম এইটা ডিজাস্টার রিস্ক রিডাকশন। তাহলে মিটিগেশন আর প্রিপেয়ারনেস এই দুটো স্টেপকে একসঙ্গে আমরা কি বলি?
ডিআরআর, ডিজাস্টার রিস্ক রিডাকশন, এটা আগের স্টেপ। তাহলে কি লেখা হয়েছে দেখো, ইট রেফার্স টু স্টেপস টেকেন বিফোর এ ডিজাস্টার অকার। ডিজাস্টার হবার আগের যে স্টেপগুলো সেগুলোই হচ্ছে প্রি ডিজাস্টার অ্যাক্টিভিটি বা ডিআরআর তাকে বলা হয়। নেক্সট হচ্ছে দিস ইজ মোর স্পেসিফিক দ্যান দ্য টার্ম ডিজাস্টার ম্যানেজমেন্ট, দিস অনলি রেফার্স টু মিটিগেশন এন্ড প্রিপেয়ারনেস। যেটা বললাম, মিটিগেশন আর প্রিপেয়ারনেস এই দুটো হচ্ছে প্রি ডিজাস্টার অ্যাক্টিভিটি, মানে বিপর্যয় আসার আগেই এগুলো মানুষ করে থাকে। তার ফলে কি হয়, যখন বিপদ আসবে তাতে যেন মানুষের ক্ষতিটা যতটা সম্ভব কম হয়, তাকে আমরা কি বলি, ডিজাস্টার রিস্ক রিডাকশন, ডিআরআর। এখানে দুটো স্টেপ থাকে, সেই দুটো স্টেপের নাম হচ্ছে মিটিগেশন অ্যান্ড প্রিপেয়ারনেস। এমনিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেলে 4টে স্টেপ আছে, একটা হচ্ছে মিটিগেশন, প্রিপেয়ারনেস, রেসপন্স, রিকভারি। কিন্তু এই যে প্রথম দুটো স্টেপ, মিটিগেশন আর প্রিপেয়ারনেস, এই দুটো স্টেপকে আমরা একত্রে কি বলে থাকি, ডিআরআর বা ডিজাস্টার রিডাকশন, ডিজাস্টার রিস্ক রিডাকশন। ঠিক আছে, এই দুটো তোমাদের জানা হলো। তাহলে আজকে এই অবধি। আচ্ছা, এইখানে এই ছবিটা দেখো, সাম মেজর ডিজাস্টার ইন ইন্ডিয়া ইন রিসেন্ট টাইম, যে মানে রিসেন্ট টাইমে আরো আছে, তোমাদের পরে আরো পড়াবো। এই ছবিগুলো আমি পেয়েছি বলে রেখেছি। নর্থ কাশ্মীরে আর্থকোয়েক হয়েছিল 2005-এ, তাছাড়া গুজরাটের ফ্লাড, ঠিক আছে, ছবি দেখছো তোমরা, মুম্বাই ফ্লাড 2005, আর একটা ইন্ডিয়ান ওশান সুনামি, এটা 2004-এর ডিসেম্বর হবে। ঠিক আছে, তাহলে এইরকম ভারতবর্ষেও বিভিন্ন ধরনের, এগুলো সবই মোটামুটি প্রাকৃতিক বিপর্যয়। এছাড়াও ম্যানমেড ডিজাস্টারও অনেক কিছু আছে। ঠিক আছে, আগে তাহলে তোমাদের এই অবধি। ওকে ম্যাম। আচ্ছা, একবার তোমরা, আমি এক্ষুনি চলে যাও না, একটু দাঁড়াও, স্ক্রিনটা তো পাচ্ছি না, স্ক্রিনটা, হ্যাঁ ওকে, একটু তোমরা ভিডিওগুলো অন করো তো, একটা মানে একটা ছবি নিতে হবে। একজন আরো ছিল, কোথায় গেল? ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার 4টার সময় হবে ক্লাস। ওকে, আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে। হুম।